প্রিয় লিসেনার্স, চলুন এবার আমরা চলে আসবো 2 নম্বর ঘটনায়। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির নাম আব্দুস সোবহান। ওনার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির পাইনদং নামক স্থানে। তো উনি মূলত স্বাধীনতার পরপরই, অর্থাৎ আমাদের মহান মুক্তিযুদ্ধের পরপরই উনি সৌদি আরবে চলে যান। তখন কিন্তু জাহাজে করে উনি গিয়েছিলেন। এর 3 থেকে 4 বছর পর দেশে ফেরত আসেন, বিয়ে শাদী করেন। 4 মাস পর আবার পাড়ি জমান সৌদি আরবে, ওনার ছুটি শেষ হয়ে যায়। ওই যে উনি গেছেন, দীর্ঘ 25 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, উনি আর বাড়ির পথে পা মারান নাই। শুরুর দিকে প্রতি 3-4 মাস অন্তর অন্তর উনি ওনার স্ত্রীকে চিঠি পাঠাতেন, সেটাও পরবর্তীতে ধীরে ধীরে কমতে শুরু করে। টেলিফোনের যখন একটু সহজলভ্যতা শুরু হয়, মাঝে মাঝে উনি নির্দিষ্ট টেলিফোন এক্সচেঞ্জে ফোন করতেন, আগে থেকে বলা হতো যে কোন দিন উনি করবেন। এভাবে পরিবারের সাথে মাঝে মাঝে যোগাযোগ করলেও একটা সময় পরিবারের সাথে পুরোপুরি যোগাযোগ উনি বন্ধ করে দেন। ওনার একটি কন্যা সন্তান হয়, কিন্তু উনি তো দেশের বাইরে ছিলেন। ওই যে দেশে যখন ছিলেন তখন বিয়ে শাদী করেছেন, তো এই যে কন্যা সন্তান হয়েছে এটাও কিন্তু উনি বিদেশে থেকেও জানতে পেরেছেন। কিন্তু উনি যে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন ওনার পরিবারের সাথে, আর যোগাযোগ করেন না। সবাই ধরেই নিয়েছিল যে আব্দুস সোবহান মারা গেছেন, কেননা ওই সময় কিন্তু অনেকে এভাবে মারা যেতেন, কোনো খোঁজ খবর আসতো না। তখন তো এখন যত লোক সৌদি আরবে থাকেন তখন তার এত লোক থাকতো না, টেলিফোনের যুগও নাই, চিঠিপত্র এটাও পাঠালে অনেক সময় লেগে যেত। এরপর কি হয়, বহু বছর পর 2013 সালের দিকে উনি সৌদি আরবের ঢাকা আর একটা লোকের মাধ্যমে বাড়িতে যোগাযোগ করেন, তারপর ফোনও করেন। তখন তো মোবাইল ফোন চলে আসছে সব বাড়িতেই। তখন রীতিমতো আলোড়ন তৈরি হয় তাদের এলাকায়, জানা যায় যে আব্দুস সোবহান বেঁচে আছেন। শুরু হয় তার সাথে যোগাযোগ কথা ঠিকঠাক ছিল। তখন কিন্তু স্কাইপিতে কথা বলা যেত। এখনকার মতো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কিন্তু এভাবে ভিডিও কল দিয়ে কথা বলাটা বেশ কঠিন ছিল, কারণ ওই সময় তো ফেসবুক এতটা সহজলভ্য ছিল না। তবে স্কাইপিতে কথা বলা যেত। বিভিন্ন দোকান থাকতো, টেলিফোনের দোকান থাকতো, যেখানে কম্পিউটার থাকতো, ওয়েবক্যাম থাকতো, স্কাইপিতে কথা বলা যেত। তো উনি ওইভাবে কিন্তু কথা বলতেন। ওনার মেয়েও তো বড় হয়ে গিয়েছে। যখনই তাকে বলা হতো যে দেশে আসো, সাথে সাথে উনি কথা বন্ধ করে দিয়ে লাইন কেটে দিতেন। মানে সব কথা বলা যাবে কিন্তু বাড়িতে ফেরার কথা বলা যাবে না। উনি অবশ্য বাড়িতে টাকা পয়সা পাঠাতেও শুরু করেন, কিন্তু তার হতভাগিনী স্ত্রী তার পাঠানোর টাকা নিতে নারাজ ছিলেন। তার যুক্তি হচ্ছে যে তোমার টাকা ছাড়া এতদিন বেঁচেছিলাম, বিয়ের পর 3-4 মাস পর তুমি চলে গেলা, এতটা বছর পার করে ফেললাম, মেয়ে বড় হয়ে গেছে, তোমার অপেক্ষায় থাকতে থাকতে আমি বৃদ্ধা হয়ে গেছি, আর এখন তোমার টাকা নিয়ে আমার চলতে হবে। এতটা বছর পার করলাম তোমার টাকা ছাড়া, তুমি আসবা না আর তুমি টাকা পাঠাবা, দরকার নাই তোমার টাকা। এটা ছিল তার স্ত্রীর যুক্তি। তার এই কঠিন ব্যক্তিত্বের কাছে সকলে হার মেনেছিল। একটা পর্যায়ে কেউ তাকে আর অনুরোধ করতো না যে নাও টাকা নাও, কেউ অনুরোধ করতো না। যখন দেখলে আসলে তার কথা যুক্তি আছে, এই জন্য সকলেই বলে ঠিক আছে তুমি তোমার এই সিদ্ধান্তে অটল থাকো, একটা সময় আব্দুস সোবহান ফেরত আসবে। তো এভাবেই চলতে থাকে। সব কথা মনোযোগ দিয়ে শুনে আব্দুস সোবহান, শুধু বাড়ির ফেরার কথা উনি শুনতেছেন না। তো তার স্ত্রী সবার মুখে এই মাস্টার দাদুর কথা শুনে দাদুর কাছে আসেন। দাদু মহিলার সব কথা শুনে বলে যে ঠিক আছে শনিবারে আসো, দেখি কোনো তথ্য পাওয়া যায় কিনা। তো ওই ভদ্র মহিলা শনিবারে আসেন। দাদু আসনের মাধ্যমে জানতে পারেন যে কেউ একজন ওখানে তাকে কালো জাদু করে আটকে রেখেছিল, তবে সেটার প্রভাব এখন অনেকটাই কমে গেছে, কিন্তু ওখান থেকে পরিপূর্ণভাবে সে আসলে মুক্ত হতে পারছে না। এই কারণে বাড়ি ফেরার প্রসঙ্গ আসলেই সে ফোন কেটে দেয়। এটা তার ইচ্ছাতে হয় না, মূলত তার মস্তিষ্কের উপর কালো জাদুর একটা প্রভাব রয়েছে। আর এই জাদু খুব সহজে কাটানো যাবে না, যেহেতু এই লোকটা অনেক দূরে থাকে। তো ওই মহিলা দাদুর হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে থাকে যে তার তো পুরোটা জীবনই চলে গেছে এইভাবেই, শুধু 3-4 মাস সংসার করতে পারতেন, এখন শেষ জীবনে এসে তার স্বামী যেন তার সাথে থাকে, এটাই তার জীবনের শেষ চাওয়া। দাদু দেখলেন যে আসলেই এই মহিলা অনেক ধৈর্য ধারণ করেছে, উনি চাইলে আর একটা জায়গা বিয়ে করতে পারতেন, কিন্তু না, উনি সেটা করেন নাই। স্বামীর অপেক্ষায় 25 বছরের বেশি সময় উনি পার করে ফেলেছেন। দাদু মহিলার এই
আবেদন আর ফেলতে পারলেন না। উনি বললেন যে উনি ওনার এই জীবনে যত বিদ্যা অর্জন করছেন তার সর্বোচ্চটা দিয়ে উনি চেষ্টা করবেন, যদি সৃষ্টিকর্তা কবুল করেন অবশ্যই তার স্বামী ফেরত আসবে। উনি পরের মঙ্গলবারে তাকে আসতে বললেন। একজোড়া কালো কবুতর, 2টো দেশি মুরগির ডিম, কিছু লাল আর হলুদ সরিষা নিয়ে আসতে পারেন। তাদের কথা মতো সবকিছুই জোগাড় করে নিয়ে আসেন ওই ভদ্রমহিলা। কিন্তু ভুজ পাতায় কিছু লিখে দেন, তদবির লিখে দেন আর কি, আর কবুতর দুটোকে উনি মন্ত্রপুত করে আকাশে উড়িয়ে দেন। এরপর মুরগির যে 2টো ডিম, এই ডিম দুটোকে উনি রিচুয়াল করে মাটির চুলার নিচে গেড়ে দিতে বলেন। আর ওই লাল হলুদ সরিষাগুলো প্রতিদিন সন্ধ্যায় একটা তামার পাত্রে গরম করতে বলেন। তো এই বেচারি মহিলা মাস্টার দাদুর কথা মতো সবকিছুই করলেন মনোযোগ দিয়ে। আল্লাহর ইচ্ছায় 27 দিনের মাথায় সৌদি আরব থেকে আব্দুস সোবহান চট্টগ্রামে এসে পৌঁছান। ওই দিন সন্ধ্যায় সুদীর্ঘ এত বছর পর উনি দেশে ফেরত আসেন। পরবর্তীতে তার থেকে জানা যায়, কারণ ওই লোকটাও পরবর্তীতে সাধন দাদুর কাছে এসেছিলেন, সাধন দাদু তার সাথে কথা বলেছিলেন। তো সাধন দাদু জানতে চাচ্ছিলেন যে আসলে ব্যাপারটা কি হয়েছে, কারণ দীর্ঘ সময় তো উনি বাইরে। পরবর্তীতে উনি বলেন যে উনি সৌদিতে যেই বাড়িতে, অর্থাৎ তার মালিককে কপিল বলা হয়, যেখানে চাকরি করতেন, ওখানে নেপালের একটা মেয়ে এসে চাকরি নেয়। তার সাথে তার সম্পর্ক হয়। ওই মহিলা কি করেছে, ওই সম্পর্কের একটা পর্যায়ে তাকে বিভিন্ন ধরনের কিছু গলায় পড়তে বলছে, হাতে বাহুতে পড়তে বলছে, উনি সেটা পড়ছেন। এরপর ওই মহিলার প্রতি উনি আকৃষ্ট হয়ে যান। এমনিতে কথাবার্তা বলা, এক বাড়িতে যেহেতু কাজ করেন সবাই, এরপর থেকে নাকি বিয়ে পর্যন্ত করায়। একটা পর্যায়ে ওই মহিলা কাউকে কিছু না বলেই নাকি সে আবার নেপালে চলে যায়। এরপর এই সোবহান সাহেব উনি ওনার বাড়ির কথা অনেকটাই ভুলে গিয়েছেন। হঠাৎ হঠাৎ বাড়ির কথা মনে পড়লো, কোনো কারণে তার মন বাধা দিত না, যোগাযোগ করা যাবে না, যাওয়া যাবে না। এভাবে বহু বছর পার হয়ে গেছে। কিন্তু বিগত বেশ কিছুদিন যাবৎ হঠাৎ করে তিনি নাকি তার পরিবারের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করেন। এরপর যোগাযোগ শুরু করেন। তারপরও উনি বাড়ির কথা, যখনই যাওয়ার কথা বলা হতো বাড়িতে, উনি এই বিষয়টা অন্য ধরনের একটা অনুভূতি তার মধ্যে জাগ্রত বা ফিল করতেন উনি এই বিষয়টা। তো হঠাৎ করেই ওনার মনে হলো যে না, উনি যাবেনই বাড়িতে। এরপর উনি চলে আসেন। এই আব্দুস সোবহান উনি করোনাকালীন সময়ে উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। বাকিটা জীবন উনি পরিবারের সাথেই ছিলেন, সুখে শান্তিতে ছিলেন। ওনার মেয়ে, ওনার স্ত্রী, ওনার মেয়ের তো বিয়ে হয়ে গেছে। তো এভাবে উনি বাকিটা জীবন পরিবারের সাথেই কাটিয়েছেন। তবে সাধন দাদু উনি যে পদ্ধতিতে ফেরত এনেছেন, এটাও কিন্তু এক ধরনের জাদু। আর যে ভদ্রমহিলা উনি সাধন দাদুর কাছে গিয়েছিলেন, উনি নেহায়েত নিরুপায় হয়ে গিয়েছিলেন। তবে আমরা পরামর্শ দেই যে এটাই একটা ইমানের পরীক্ষা। আমরা যেন ধৈর্য ধারণ করি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ তাআলা চাইলে জাদুর প্রভাব এক নিমিষেই কেটে যেতে পারে। আল্লাহর কাছে আমরা দোয়া করব, কিন্তু আমরা ধৈর্য হারা হয়ে কাঙ্ক্ষিত কোনো বিষয় পাওয়ার জন্য কোনো ধরনের জাদুর আশ্রয় যেন আমরা না নিই। সাধন দাদু উনি কাজটা করেছেন, আপাতত দৃষ্টিতে ভালো কাজই করেছেন, কারণ এটাই ওনার কাজ, মানুষের উপকার করা। কিন্তু আমরা যদি পরকালের কথা চিন্তা করি, তাহলে কিন্তু এটাও তো একটা জাদু। এই কাজটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কারণ এই ধরনের পরিস্থিতিতে, এই ধরনের সিচুয়েশনে ধৈর্য ধারণ করা নিঃসন্দেহে খুবই কঠিন ব্যাপার। কারণ যিনি ওই সমস্যার মধ্যে আছেন, উনি জানেন যে উনি কতটা কষ্ট করছেন। তখন ধর্মের কথাগুলো তার সামনে বলতে গেলে উনি ওই বিষয়টা আসলে বুঝতে পারবেন না, তার হৃদয়ের মধ্যে ওই বিষয়টা আসলে বসবে না, এটাই স্বাভাবিক। তারপরও ধর্মের যেই বিধানগুলো রয়েছে সেটা তো বলতেই হবে, দাওয়াত তো দিতেই হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আর আল্লাহ এই ধরনের সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমাদের মধ্যে যারা যারা এই ধরনের সমস্যার মধ্যে যারা আছি, আল্লাহ যেন এই সমস্যাগুলো তার নিজ রহমতে কাটিয়ে দেন। বিশেষ করে আমরা যারা মুসলিম রয়েছি, এই ধরনের সমস্যার মধ্যে যারা আছি, তাহাজ্জুদের সালাত রেগুলার আদায় করে আল্লাহর কাছে দোয়া করলে যে কোনো ধরনের জাদু, বিশেষ করে যারা দূরে রয়েছেন তাদের উপর যে জাদুগুলো রয়েছে, ইনশাল্লাহ আল্লাহ কুন ফায়াকুন বলে সব হয়ে যায়। খাগড়াছড়ির রামগড় উপজেলার বড়বিল নামক এলাকায় বেশ কিছু চা বাগান রয়েছে। চা বাগানের ভেতরে চা বাগানের শ্রমিক সহ আরো কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন বসবাস করে। যদিও এইসব চা বাগান বর্তমানে যে পরিস্থিতিতে আছে, অনেক বছর আগে এমনটা ছিল না। সাধারণ বন জঙ্গলের মতোই পরিবেশ ছিল। খয়েরি, কুর্মি, দাস, নম ইত্যাদি
টাইটেলের লোকজন তখন থেকেই এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে বসবাস করছে। এই চা বাগানের এসব পরিশ্রমী লোকদেরকে নিয়েই এই ঘটনা। কুতুকি নামটা এখনো ওই অঞ্চলের লোকদের কাছে ভয় আর আতঙ্কের অপর নাম। তাদের বিশ্বাস এই কুতুকি এক প্রেত রানী। এই কুতুকির আবির্ভাব মানে গ্রামে নিশ্চিত মৃত্যুর মিছিল। কুতুকির আবির্ভাব কিভাবে হয়েছিল চলুন সেটা জানি। পিছিয়ে পড়া এই লোকদের কাছে সংখ্যা বা হিসাব মনে রাখা এটা একটু অদ্ভুত থেকে তাদের কাছে। 1 কুড়ি বা 2 কুড়ি 1 পাতা আর দৈনিক 170 টাকা বেতনের চাকরি, এই হিসাবটাই শুধু তারা বুঝতে পারে। যদিও বা এখন এনাদের মধ্যে অনেকেই যথেষ্ট শিক্ষিত, সচেতন, কেউ কেউ ভালো চাকরি বাকরিও করছে, কিন্তু আজ থেকে 40-50 বছর আগে তো এমনটা ছিল না। তখনকার সময় বলতে মানুষজন শিক্ষা দীক্ষার কথা ওভাবে ভাবতই না। এই ঘটনার সালটা ঠিক বলা মুশকিল, অজানাই বলতে হবে। রামগড়ে তৎকালীন পার্বত্য চট্টগ্রামের অনেক কর্মকাণ্ড পরিচালিত হতো। বলতে হবে তৎকালীন পার্বত্য চট্টগ্রামের মূল কেন্দ্রই ছিল খাগড়াছড়ির এই রামগড়। এখনো সেই প্রশাসনিক ভবনটা রয়েছে। বড় বিলের এসব চা বাগানের ভেতরে একেবারে নির্জন পরিবেশ। টুকটাক চাষাবাদ, গাছ কাটা ইত্যাদি ছোটখাটো কাজ করে তাদের জীবন অতিবাহিত হতো। শুরুর দিকে এসব চা বাগানের কর্তাদের চা বাগান তৈরি করতে বেশ ঝামেলা পোহাতে হয়েছিল। কেননা ওইসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন কখনোই এই ধরনের লোকজনদেরকে আসলে আপন করে নিতে পারেনি। তারা তাদের মতোই জীবনযাপনে স্বস্তি বোধ করতেন। চা বাগানের মতো বিশাল প্রজেক্ট হবে শুনে শুরুতেই এসব লোকজন বিরোধিতা করলেও প্রশাসনিক ক্ষমতার কাছে তারা পেরে উঠতে পারেনি কখনোই। এজন্যই একজন ব্যক্তি যার নাম হচ্ছে সাজু খয়েরি, তিনি স্থানীয় একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্দার। এক প্রকার বেআইনি সংগ্রাম শুরু করেছিলেন এই চা বাগান নির্মাণের সাথে জড়িত এসব কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় তিনি বিভিন্নভাবে তাদেরকে আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করছিলেন বলে শোনা যায়। বিভিন্নভাবে ক্ষুদ্র ক্ষুদ্র দলে হঠাৎ করে আচমকা আক্রমণ করে বসতেন। প্রাণ নিয়েছিলেন অনেক মানুষের। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে কঠোরভাবে তাদেরকে দমন করা হয়েছিল। প্রচলিত আছে এই সাজু খয়েরি নামক ব্যক্তিটি এই কুতুকিকে উৎপত্তি বা আহ্বান করে পুরো এলাকাকে একদম বিপদগ্রস্ত করে ফেলেছিলেন। সশস্ত্র সংগ্রামে পেরে উঠতে না পেরে এই সাজু খয়েরি সিদ্ধান্ত নেন অতিপ্রাকৃত সত্তার সাহায্য নিতে। তাদের বিশ্বাস অনুযায়ী একজন ভয়ঙ্কর এক প্রেত হচ্ছে এই কুতুকি। সাদা শাড়ি পরিহিতা, সাদা চুলের বিধবা এক নারী। এই সাদা চুলের বিধবা এই নারী অবয়বই তাদের কাছে কুতুকি নামে পরিচিত ছিল। বিভিন্ন অদ্ভুত রিচুয়াল করে এই কুতুকিকে আহ্বান করতে হয়, তাকে জাগ্রত করতে হয়। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে কুতুকিকে আহ্বানকারী ব্যক্তি নিজেকে উৎসর্গ করতেই হবে, তা না হলে কুতুকি আসবে না, জাগ্রত হবে না কুতুকি। কুতুকির কাছেই নিজেকে সঁপে দিতে হবে। কুতুকি হয় তাকে হত্যা করবে, নয়তো তাকে আজীবন নিজের গোলাম বানিয়ে নিজের খেয়াল খুশি মতো চালনা করে নেবে। বিনিময়ে অবশ্য তাকে অদ্ভুত কিছু ক্ষমতাও দেবে। এক কথায় কুতুকি নামক অভিশপ্ত প্রেতকে আহ্বান করা মানে নিজের কঠিনতর এবং অসহ্য মৃত্যুকে আহ্বান করা। এত কিছু জেনে বা না বুঝেই কুতুকিকে আহ্বান করতে লেগে যায় এই সাজু খয়েরি। বংশ পরম্পরায় সমাজের সর্দারের দায়িত্ব, বিভিন্ন আচারবিধি ও অলিখিত আধিপত্য পেয়েছিলেন তিনি। শুরু হয় সাজু খয়েরির কঠোর সাধনা, যাকে পরোক্ষভাবে আত্মহত্যার আয়োজনও বলা যেতে পারে। 1 দিন 2 দিন এইভাবে করে কেটে যায় প্রায় 20 থেকে 25 দিন, কিন্তু কুতুকির কোনো নাম নিশানা নেই। প্রথম নিজের ঘরের নির্দিষ্ট রুমে সাধনা করলেও পরে অবশ্য সাধনার তীব্রতা বাড়াতে সাজু খয়েরি বেছে নেয় চিতা বা শ্মশানের কঠিন আর ভয়ঙ্কর পরিবেশ। বলির কাঠের মতো 2খানা গাছের মাঝখানে নিজেকে বলির পশুর মতো উৎসর্গ করে বিভিন্ন রকম ভাবে রিচুয়াল আর মন্ত্রপাঠ তিনি করেছেন। একটা সময় গভীর রাতে পুরো শ্মশান জুড়ে আলোড়ন সৃষ্টি করে সাদা ধোঁয়ার কুণ্ডলী ওঠে।
হঠাৎ কোথা থেকে অনেকগুলো কাক ডেকে ওঠে, কা 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 কা। এই শব্দে পুরো শ্মশান আন্দোলিত হয়। রাগী কণ্ঠের একজন মহিলা বলে ওঠে, তোর এত বড় সাহস, তুই আমাকে ডেকেছিস? আমাকে ডাকার পরিণাম তুই জানিস নিশ্চয়ই। চারদিকে তাকিয়ে তখন আর কাউকে দেখতে পায় না সাজু খয়েরি। এদিকে সেদিকে ভালো করে খুঁজে রাতের অন্ধকারে শ্মশানের একটু দূরেই দেখতে পায় ধবধবে সাদা পরিহিতা, ধবধবে সাদা শাড়ি পরিহিতা, সাদা চুলের বিধবার বেশে এক নারী অবয়বকে। বুঝতে পারে এটাই সেই কুতুকি। প্রথম দিকে শব্দ শুনে আশেপাশে কাউকে দেখতে পায়। এভাবে খুঁজতে খুঁজতে একটা জায়গায় এসে এই ধবধবে সাদা শাড়ি পরিহিতা, সাদা চুলের এই বিধবার বেশের নারীকে সে পেয়ে যায়। চারদিকে কাক তাকে ঘিরে রেখেছে। এতক্ষণ ধরে প্রচন্ড ভাবে ডাকতে থাকা কাকগুলো কেমন জানি হঠাৎ করে চুপ হয়ে গেছে। নিজের মনের সব কথা সেই অবয়বকে জানায় সাজু খয়েরি। কোনো উত্তর না দিয়ে হঠাৎ সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে বাতাসে মিলিয়ে যায় কুতুকি। কোন এক অজানা কারণে সত্যি সত্যি এরপর থেকে চা বাগান তৈরির কাজ বন্ধ হয়ে যায়। সাজু খয়েরি মনে মনে খুশি হয়, হয়তো তার কাজ সমাধান হয়েছে। কিন্তু একটা সময় স্বপ্নে দর্শন দেয় এই প্রেত কুতুকি। সে দাবি করে সাজু খয়েরি নিজেকে তার কাছে অর্পণ করেছে, সুতরাং তাকে কুতুকির সব দাবি পূরণ করতেই হবে। কুতুকি আদেশ করে আধা পোড়া লাশের মাংস এনে দিতে। প্রাণের ভয়ে দূর দূরান্তে ছুটতে থাকে সাজু খয়েরি। অনেক কষ্টে বেশ কয়েকদিন পরে জোগাড় করতে পারে আধা পোড়া লাশের মাংস। অনেক কষ্টে সংগ্রহ করেছে, তার বিবরণ অবশ্য পাওয়া যায়নি কিভাবে সংগ্রহ করেছে। তবে এই কয়েকদিনে সাজু খয়েরির জীবনটাকে বিষিয়ে তুলেছিল কুতুকি। প্রতি রাতেই সাজু খয়েরির বাড়ির চারদিকে কাকের তীব্র ডাকাডাকি চলতে থাকে। সমস্যা হয় হচ্ছে ওই কাকের ডাক কেবল সাজু খয়েরি একাই শুনতে পেত, আর কেউ নয়। লাশের মাংস ছিনিয়ে আনার মতো জঘন্য কাজে ইতিমধ্যেই সাজু খয়েরির বিরুদ্ধে বিভিন্ন মানুষ ফুঁসে উঠেছে, কিন্তু সমাজের কর্তা হওয়ায় কেউ কিছু বলতেও পারছিল না সেভাবে। তবে ভেতরে ভেতরে ফুঁসছে। হঠাৎ হয় কি, এই কুতুকি জোড়া পাঠার বলি চায়। এটা অনেকটা সহজ ছিল, সাজু খয়েরি সেটা করেও দেয়। একটা সময় কুতুকির কাজের প্রকাশ ঘটতেও শুরু করে, আর সেটা শুরু করে মৃত্যুর মিছিলের মাধ্যমে। যারা যারাই ওই চা বাগানের ব্যাপারে আগ্রহ করেছিলেন, অল্প সময়ের মধ্যেই তাদের কয়েকজন মারা যান বলে শোনা যায়। এজন্যই মূলত চা বাগান তৈরির কাজ স্থির হয়ে যায়। এদিকে সাজুর উপর কুতুকির অত্যাচার অব্যাহত ছিল। তবে সাজু খয়েরির মধ্যে সর্বদাই অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যেত। সে যাই বলতো ঠিক সেটাই হতে থাকে মানুষের মধ্যে। কেউ তার কথা না শুনলে সে সাজু খয়েরির অনুমতি ব্যতীত ওই জায়গা থেকে নাকি বের হতে পারত না। ঘুরে ফিরে ওই একই এলাকায় বন্দী হয়ে যেত। সংস্কৃতিগত ভাবে সেখানকার কুসংস্কারাচ্ছন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা আরো ভীত হয়ে পড়ে। তাদের কেউ কেউ চা বাগানের পক্ষে মত দিতে থাকে। শুরু হয় তাদেরকেও হত্যা করার পালা। অকারণে কারো কারো বাড়িতে রাতের বেলা কাকের আগমন ঘটত এবং ওই বাড়ির কেউ না কেউ মারা যেত। একটা সময় কুতুকের আবদার হয় সদ্য জন্মানো বাচ্চার কলিজা সে খাবে। মূলত ওই দিন থেকেই সাজু খয়েরি এই কুতুকি বধের পরিকল্পনা করেন। নিজের কৃতকর্মের জন্য উনি অনুশোচনা করেন। এখন কিভাবে এটা সমাধান করা যায়, এই জন্য সবাইকে ডেকে উনি জানিয়ে দেন উনি কেন এই কাজটি করেছিলেন। মূলত তাদের সংস্কৃতি, তাদের জীবনযাপন যেন বাধাগ্রস্ত না হয়, এই জন্যই মূলত চা বাগান তৈরির উনি বিরোধিতা করেছিলেন। তবে প্রশাসনের সাথে পেরে উঠতে না পেরে যখন উনি এই কুতুকিকে ডাকার সিদ্ধান্ত নেন, আর এরপর থেকেই শুরু হয়েছে এই ধরনের সমস্যা। উনি আর পারছেন না, উনি সদ্য জন্মানো কোনো বাচ্চার কলিজা আনতে পারবেন না। কাউকে হত্যা করে উনি আর কুতুকিকে খুশি করতে পারবেন না। যে কোনো মূল্যে উনি এটার প্রায়শ্চিত্ত করতে চান। যেহেতু উনি এটার প্রায়শ্চিত্ত করতে চান, সাজু খয়েরির কথায় গ্রামের লোকজন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। কি করতে হবে সেটা পরামর্শ চান। তারা রাতের বেলা শিডিউল করে পাহারা দিতে থাকেন। প্রথম দিকে এরকমই পরামর্শ হয়, কোথাও কোনো কাকের আগমন হলেই আগুন জ্বালিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হতো। এদিকে বহু দূর দূরান্ত থেকে বিভিন্ন ওঝা কবিরাজ আনা হয়, তারাও তাদের মতো চেষ্টা করছিলেন। একটা সময় এই কুতুকি আরো বেপরোয়া হয়ে ওঠে, এত মাত্রায় বেপরোয়া হয়ে ওঠে যে রাতের বেলা বৃদ্ধা ভিখারির বেশে মানুষের বাড়িতে হাজির হতো। তার ডাকে সাড়া দিয়ে যারাই বাড়ি থেকে বের হতো এরা চিরতরে নিখোঁজ হয়ে যেত, তাদের হাড় গোড়ও কখনো খুঁজে পাওয়া যেত না। মূলত এই ঘটনার আসলে পেছনে যে এই সাজু খয়েরি ছিল
সেই কুতুকিকে ডেকে নিয়ে এসেছে, এটা তো সবাই জেনে গিয়েছে। আর নিরুদ্দেশ হয়ে যাওয়া সেই মানুষগুলোর খোঁজ খবর মানুষ করতো, যেখানে যেখানে যেত খোঁজ খবর করার জন্য সেখানকার লোকজন তো জানতো। সেখানকার লোকজনের মাধ্যম দিয়ে চতুর্দিকে বহু দূর দূরান্তে এই লোকজন নিরুদ্দেশ হয়ে যাওয়া আর এই কুতুকির ব্যাপারটা ছড়িয়ে পড়ে। তবে এর মধ্যেই আরো একটি ঘটনা ঘটে। বড়বিল এলাকার আদিবাসীদের সমস্যা সমাধানে এগিয়ে আসেন রামগড়ের নাম করা একজন তান্ত্রিক ধনঞ্জয় ত্রিপুরা, যাকে ওখানকার মানুষজন ধনঞ্জয় নামে চেনেন। ধনঞ্জয় ত্রিপুরা কুতুকির নাম শুনে প্রথমে অবশ্য কাজটি করতে চান নাই, কেননা এটা অনেক ভয়ঙ্কর একটা কাজ। তিনি প্রথম দিকে কাজটি করবেন না বলে জানান, কিন্তু এতগুলো নিরপরাধ মানুষের কথা চিন্তা করে উনি নিজে থেকেই আবার বলে দেন যে ঠিক আছে, উনি কাজটি করার চেষ্টা করবেন। উনি এই কাজটি বুদ্ধিমত্তার সাথে করার সিদ্ধান্ত নেন, কারণ হচ্ছে তন্ত্রমন্ত্র দিয়ে এই কাজটি করাটা যতটা কঠিন হবে তার থেকে সহজ হবে উনি যদি ভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। উনি শুরুর দিকেই যোগাযোগ করেন যে এই কুতুকি প্রেতকে দমন করার জন্য যারা যারা চেষ্টা করেছেন তাদের সাথে যোগাযোগ করার জন্য, যে তারা কোন পদ্ধতিতে করেছেন এই জিনিসটা উনি জানার চেষ্টা করেন। তাদের মধ্যে থেকে তিনি দুজনকে বেছেন, যারা মূলত ওই ক্ষুদ্র নিগোষ্ঠীরই যে গোত্রগুলো আছে, বিভিন্ন গোত্র আছে না ওখানে, তো তাদেরই লোকজন। তাদের ভাষ্য মতে সেই দুজন সচক্ষে এই কুতুকি নামের প্রেতকে দেখেছিলেন। তো দুইজন সঙ্গী সহ কাজ শুরু করে ধনঞ্জয় ত্রিপুরা। কুতুকি নিজের ইচ্ছায় সবাইকে ক্ষতি করতে পারলেও তাকে হাজির করতে পারাটাই অনেক চ্যালেঞ্জিং আর বিপজ্জনক একটা কাজ। যেহেতু সাজু খয়েরি নিজেকে এই কুতুকি আহ্বানে বলি দিয়েছেন, সেহেতু তার সাহায্য নেওয়াটাও এখানে খুব জরুরি। সাজু খয়েরি কিভাবে এবং কোন মন্ত্রের সাহায্যে এই কুতুকিকে হাজির করেছিলেন সে সম্পর্কে ধারণা দেন, কিন্তু নিজে বিশেষ কোনো ভূমিকা রাখতে পারছিলেন না সাজু খয়েরি, কেননা তিনি ইতোমধ্যে নিজেকে ওই পথে বলি দিয়ে ফেলেছেন। অথচ এত কিছুর মধ্যেও কুতুকি নিজের বিভিন্ন বায়না পূরণ করিয়ে নিচ্ছে সাজু খয়েরির মাধ্যমে। এদিকে চা বাগান তৈরির কাজও আটকে থাকে নানা জটিলতায় আর ভয়ের কারণে। মোট কথা পুরো একটা বিশৃঙ্খল পরিবেশ ওই এলাকায় বিরাজ করতে থাকে। সন্ধ্যা ঘনিয়ে আসলেই আতঙ্কে গলা শুকিয়ে যেত সবার। এই বুঝি কারো বাড়িতে এসে কাক ডাকাডাকি করবে আর কারো মৃত্যু হবে। এইভাবেই কয়েকটা দিন কেটে যায়। এই কয়েকদিনে যথেষ্ট চেষ্টার পরে ধনঞ্জয় ও তার সহকারীরা সিদ্ধান্ত নেন, যার মাধ্যমে কুতুকি এই গ্রামে এসেছে তাকেই বধ করতে হবে। তাহলেই হয়তোবা কুতুকিকে বধ করা সম্ভব হতে পারে। কিন্তু এই কাজটা মোটেও সম্ভব নয়। সাজু খয়েরি ওই সমাজের সর্দার ছিলেন। দ্বিতীয়ত সাজু নিজেই তান্ত্রিক টাইপের লোক ছিলেন, তাই তন্ত্রমন্ত্রের ক্রিয়া করে তাকে দমন করাটা খুব কঠিন। কিন্তু এই কাজটা তো করতেই হবে। এই বিষয়ে ধনঞ্জয় ত্রিপুরা বেশ কিছু কৌশলের আশ্রয় নেন। প্রথমত, ধনঞ্জয় ত্রিপুরা চিন্তা করেন যে সাজু খয়েরি যেই লোকদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে এই কুতুকুকে দিয়ে, সুতরাং ওই লোকদের মাধ্যমেই সাজু খয়েরিকে বধ করার একটা পরিকল্পনা করা যায়। তাহলে কুতুকি এই এলাকায় ঢুকতে বাধাপ্রাপ্ত হবে। এভাবেই একটা গ্রুপকে উনি তৈরি করেন যারা এই সাজু খয়েরির উপর ক্ষিপ্ত ছিল। এছাড়া আর একটা চ্যানেলের মাধ্যমে উনি যোগাযোগ করেন বিভিন্ন কর্তৃপক্ষের সাথে, বিশেষ করে চা বাগান কর্তৃপক্ষের সাথে, যে কিভাবে সাজু খয়েরি বিভিন্ন সময় আক্রমণ করে তাদের লোকদেরকে হত্যা করেছে, তারপর এভাবে একটা প্যারানরমাল একটা ডিজাস্টার সৃষ্টি করেছে। তারা যদিও বা প্যারানরমাল ডিজাস্টারে বিশ্বাসী না, তারপরেও যখন জেনেছে যে সাজু খয়েরি এভাবে করেছে, এরাও ক্ষিপ্ত হয়ে যায়। তারাও প্রশাসনের সাহায্য নিতে থাকে কিভাবে তাকে বধ করা যায়। এভাবেই সাজু খয়েরির বিরুদ্ধে এই ধনঞ্জয় ত্রিপুরা এই ধরনের কৌশলের আশ্রয় নেন। তাছাড়া ওনার আর কোনো উপায় ছিল না। সাজু খয়েরিকে বধ করা ছাড়া কুতুকিকে এই এলাকায় আসা থামানোটা অত্যন্ত কঠিন একটা কাজ। তন্ত্রমন্ত্র করে তাকে থামানোটা খুব বিপজ্জনক কাজও বটে, আর এই কাজের সফলতার হার শূন্য বলা চলে। এই জন্যই মূলত সাজু খয়েরিকেই বধ করার একটা কৌশল ওনারা নেন। এটা খুব গোপনে চলছিল। হঠাৎ একদিন খবর আসে সাজু খয়েরিকে কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে সাজু খয়েরিকে পাওয়া যাচ্ছে না, কুতুকি এই এলাকায় ঢুকবে কিভাবে? সাজু খয়েরিকে ছাড়া সেই এলাকায় ঢুকতে পারছে না। কুতুকি সে মেনে নিতে পারছিল না যে সাজু খয়েরি নাই। এই প্রেতটা নিজের তাণ্ডবে অতিষ্ঠ করে রেখেছিল পুরো গ্রামবাসীর জীবন। যা শুরু আছে তার শেষ তো নিশ্চয়ই আছে। দুনিয়ার এই চিরন্তন সত্য মেনেই কুতুকি ধীরে ধীরে এই এলাকায় নিজের ক্ষমতা হারাতে থাকে। একটা পর্যায়ে এই ধনঞ্জয় ত্রিপুরা
তার কিছু শক্তিশালী অনুগত জিনকে দিয়ে এই কুতুকিকে বোতল বন্দি করতে সক্ষম হন। বেশ কিছুদিন পর একটি জ্বলন্ত চিতার আগুনে সেই বোতলটি একটা বিশেষ পদ্ধতিতে ফেলে দেয়া হয়, আর কুতুকিকে সেই আগুনে জ্বালিয়ে দেয়া হয়। যখন কুতুকি সেই আগুনে জ্বলছিল তখন ভয়ঙ্কর নাকি শব্দ হচ্ছিল, চিৎকার করছিল। এভাবেই কুতুকি বধ হয় চিরতরে। শুধু বন্দি না, তাকে চিরতরে হত্যাও করা হয়। আর কুতুকি বধের মাধ্যম দিয়ে শেষ হয় এক নিষ্ঠুর অধ্যায়ের। সুযোগ হয়, এটা জানা যায় যে এই যে সাজু খয়েরি, অনেকে তাকে সুজু খয়েরিও বলেন বা সাজু খয়েরি নামে উনি বেশি পরিচিত। তো যাই হোক, মূলত সাজু খয়েরি এমন পর্যায়ে পৌঁছেছিলেন যে কারো ভালো না লাগলেই এই মানুষদেরকে হত্যা করাতেন তিনি বিভিন্নভাবে। আর এই কারণে কেউ তার সাথে ভয় বিবাদে জড়াতো না। মূলত নিজেকে উৎসর্গ করার মাধ্যম দিয়েই এই কুতুকিকে দিয়ে সে নিজের কার্য সিদ্ধি করাতো। আর তার ইচ্ছার বিপরীতে কেউ কোনো কাজ করলেই কুতুকি সেখানে এসে এমন কিছু সৃষ্টি করত যাতে ভয়ে কেউ তার সাথে বিবাদে না জড়ায়। তবে সাজু খয়েরির কি হয়েছিল, তাকে কে গুম করেছে, কি হয়েছে না হয়েছে, এই বিষয়টা নিয়ে কেউ আর মাথা ঘামায় নাই। কারণ হচ্ছে যে এই প্রাপ্যটা তার ছিল, সবাইকে অস্থির করে রেখেছিল। এই সাজু খয়েরি পাপের একদম শেষ পর্যায়ে চলে গিয়েছিল। সে চিন্তা করেছিল কুতুকিকে নিয়ে আসার মাধ্যমে চা বাগানের কাজগুলো সে থামিয়ে দেবে। পরবর্তীতে ক্ষমতার মোহে মানুষের উপর তার প্রভাব সৃষ্টি করতে গিয়ে সে অসভ্যতার চরম সীমানা পার করে ফেলেছিল। এমনও শোনা যায় যে সাজু খয়েরি সে নিচে নামতে নামতে ধর্ষণের মতো ঘটনা ঘটাতেও সে দ্বিধাবোধ করেনি। এভাবেই পুরো এলাকা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই সাজু খয়েরি। একটা সময় সে যখন হারিয়ে গেল, কেউ এটা নিয়ে মাথায় ঘামায় নাই, সবাই খুশি হয়েছিল। এই ঘটনা যিনি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে বিষ্ণু। এই বিষ্ণু দাদা স্থানীয় একটি এনজিওতে চাকরি করেন। তো বিভিন্ন কারণে এই হসপিটালে আসা যাওয়া করেন তিনি। এভাবেই জয় বড়ুয়া ভাইয়ের সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। তিনি মূলত স্থানীয় লোকদের কাছে এই ঘটনাটি শুনেছিলেন। ঘটনাটির সাল নির্দিষ্ট করে আমরা বলতে পারিনি, তবে এটা মিথ হয়ে ওই এলাকায় প্রচলিত হয়ে আছে কিভাবে কুতুকিকে বধ করা হয়েছে। কুতুকি নামক এই ভয়ঙ্কর প্রেতকে কিভাবে চিতার আগুনে জ্বালিয়ে ছাই করে দেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার যে কাক আসে আগে, কাক এসে ডাকাডাকি করে। যে বাড়িতে সে ডাকবে রাতের বেলা, সেই বাড়িতে কেউ মারা যাবে। যখন কাকগুলোকে মশাল জ্বালিয়ে তাড়ানোর ব্যবস্থা করা হলো, কুতুকি তো কাকের মাধ্যম দিয়ে কাজ করতে পারছিল না। পরে সে নিজেই ভিখারির বেশে আসা শুরু করলো। তারপর যেই তার ডাকে সাড়া দিত, সেই নিখোঁজ হয়ে যেত, তাদেরকে আর কখনোই পাওয়া যায়নি। এভাবেই বহু মানুষ হারিয়ে গেছে। পার্বত্য এলাকায় বেশ কিছু চা বাগানও গড়ে উঠেছে এখন, অনেক আগে থেকেই আছে যদিও বা, কিন্তু শুরুটা এতটা মসৃণ ছিল না, যেটা এই ঘটনার মাধ্যম দিয়ে আমরা জানতে পারি। এরকম অসংখ্য ঘটনা রয়ে গেছে কিন্তু বিভিন্ন জায়গায়, যা আমরা জানতে পারি না। পাহাড়ি এলাকার এই ঘটনাগুলো আমরা হিলম্যান জয় বড়ুয়া ভাইয়ের কাছ থেকেই পেয়ে থাকি। তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই ঘটনাটি ওনার মা বাবা এবং ওনার সাথেই ঘটেছিল। সময়টা 2020-21। ওনাদের বাড়ির মসজিদের পাশে একটি জায়গা রয়েছে, ওখানে একটা সময় ছোটখাটো একটা বিলের মতো ছিল। কালের বিবর্তনে এটি অনেক ছোট হয়ে গেছে। আশেপাশে বাড়িঘর হয়েছে, পুকুর খনন করা হয়েছে, আবার ওখানে বছরে একটা ফসল হয়। তো ওই জায়গাটাকে ওনারা ধোলার বলে। ধোলার পারে ওনাদের একটা জমি আছে যেখানে ওনারা ধান চাষ করেছেন। ধান পেকে গেছে, কিন্তু অতিবৃষ্টির কারণে সকল ফসল পানির নিচে চলে যাচ্ছে। জায়গাটা একটু নিচু, তো যদি বৃষ্টি বেশি হয় ফসল তো পানির নিচে যাবেই। বৃষ্টি যখন শুরু হয়েছে তখন ওরা কয়েকদিন অপেক্ষা করছেন যে বৃষ্টিটা থেমে যায় কিনা, পানি কমে যায় কিনা, কিন্তু পানি কমার বদলে পানি আরো বাড়ছে। আশপাশ থেকে পানিগুলো এসে আবার ওইখানে ঢুকছে। যেহেতু নিচু জায়গা, আগে হাঁটু পর্যন্ত পানি ছিল, এখন কোমর পর্যন্ত হয়ে গেছে। তাই ওনার আব্বা বললেন দেরি করা যাবে না রে, দ্রুত ধান কাটতে হবে। এখন পানি বেশি থাকায় পানির নিচে ডুব দিয়ে কিন্তু ধান কাটতে হয়, এই ধরনের সিচুয়েশন গুলো। তো ওনার আব্বা আবার চিন্তা করলেন যে এই যে হৃদয় ভাই যদি ধান কাটতে যান এভাবে পানির মধ্যে দীর্ঘ সময় থেকে, তার তো অতটা অভ্যস্ত হওয়ার যে ব্যাপারটা সেটা তো ওভাবে নাই। সে তো ছোটবেলা থেকে এই ধরনের কাজ করেন নাই। হ্যাঁ, কৃষি কাজ করেছেন টুকিটাকি, কিন্তু ওনার বাবা যেমন ছোটবেলা থেকেই
অনেক কঠিন কাজগুলো করেছেন, উনি এটা করেন নাই। তার পানির মধ্যে দীর্ঘ সময় ডুবে থাকলে আবার এই হৃদয় ভাই জ্বর আসতে পারে, এইটা চিন্তা করে যখন ধান কাটতে গিয়েছেন তখন আর হৃদয় ভাইকে সাথে নেন। এদিকে পুরো ক্ষেতের ধান উনি কেটেছেন, এইভাবেই কেটেছেন। এরপর বিকাল নাগাদ বাড়িতে আসেন। বাড়িতে আসার পর উনি বলছেন যে ধান কাটা তো শেষ, এখন আমার সাথে চল। ওই ধানগুলো দড়ি দিয়ে বেঁধে ডাঙায় ভাসিয়ে ভাসিয়ে তীরে নিয়ে আসতে হবে, এরপর বাড়িতে নিয়ে। এরপর হৃদয় ভাই বলেন যে আমাকে ডাকলে না কেন, আমাকে তো সাথে নিয়ে যাওয়ার কথা ছিল। তখন উনি বলেন যে তুই দীর্ঘ সময় কাজটা করতে গেলে অসুস্থ হয়ে পড়তে পারি, সেই জন্য আর বলি না। যাই হোক, তো ওনারা ওখানে গিয়েছেন বাপ বেটায় মিলে। এরপর ধানের মুঠি দড়ি দিয়ে বেঁধে পানির উপর টেনে টেনে পাড়ে তুলছেন। কখন যে রাত হয়ে গেছে ওরা তো টেরও পান না। এদিকে ওনার আম্মু টেনশন করতে করতে থাকতে না পেরে চলে এসেছেন ওনাদের কাছে। ওনার আম্মু জানতেন যে জায়গাটা ভালো না, উনি ভয়ে ভয়ে দোয়া দরুদ পড়তে পড়তে আসছেন যে বাপ ছেলেতে কি করে দেখে আসি, জায়গাটা যেহেতু ভালো না, রাত হয়ে গেছে এখন আসছে না। তো এসে তো উনি একটু রাগারাগি করছেন যে এই এত রাত হয়ে গেছে, এখন এখানে কাজগুলো করা হচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। কালকেও তো বাকিটা এসে করা যাবে, যেহেতু ধান কাটা হয়েই গেছে। তো উনি আবার বলছেন যে এই তোমরা কি জানো রাত কত? রাত 10টা বাজে। তো ওনারা তো অবাক হয়ে গেছেন যে কাজ করতে করতে কখন যে রাত 10টা হয়ে গেছে, এটা তো ওনাদের খেয়ালই ছিল না। তখন হৃদয় ভাইয়ের আব্বা বলছেন যে আচ্ছা ঠিক আছে, কাজ তো প্রায় শেষ, 2-1 গেলেই কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ ওখান থেকে আবার 2-1 ওই ধানের কাছে যেতে হবে, যেই ধানগুলো কেটে উনি ভাসিয়ে রেখেছেন বা কোনো একটা বিশেষ পদ্ধতিতে রেখে দিয়েছেন আর কি, পানির ভিতরে। তখন এতে হৃদয় ভাইয়ের মা সম্মতি দিয়ে বললেন যে ঠিক আছে, তোমরা সবাই দ্রুত করো, বেশিক্ষণ থাকা যাবে না। এই কথা যখন বলেছেন, হঠাৎ করে হৃদয় ভাইয়ের আব্বা একটু শব্দ করে বলে উঠছেন, হ্যাঁ কে রে, কেডা রে তুই, কথা কাজ না কে রে, দৌড়াদৌড়ি করছিস কি জন্যে? মানে লোকাল ল্যাঙ্গুয়েজ আর কি, ওনাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, স্থানীয় যেই আঞ্চলিক ভাষা, সেভাবে বলছেন আর কি। ওখানে পশ্চিম পাশে বড় একটি কড়ই গাছ আছে আর 2টা ডোবা আছে পাশাপাশি আর কি। ওনার আব্বা ওইদিকে তাকিয়ে বলছেন। ওনার মাও তখন হঠাৎ করে বলতেছেন, আরে আপনি কেডা, কথা কন না কেরে, আর এত রাত্রে ওখানে করেন নাকি, আর এভাবে দৌড়াদৌড়ি বা করতেছেন কেন? হৃদয় ভাইয়ের মা হৃদয় ভাইয়ের আব্বাকে বললেন যে আচ্ছা, এই যে লোকটাকে যে দেখা যাচ্ছে দৌড়াইতেছে মনে হচ্ছে, ইনি কি দৌড়ায় কি করে? মাছ ধরতেছে আর খাচ্ছে, কিন্তু সে দৌড়ায় কিভাবে? ওইখানে তো একটা ডোবা, ওখানে পানির মধ্যে দৌড়ায় কিভাবে? এই কথা যখন বলেছেন হৃদয় ভাইয়ের মা, সাথে সাথে হৃদয় ভাইয়ের আব্বা একটা বিড়ি ধরিয়েছেন, বুঝতে পেরেছেন যে এখানে অন্য কিছু আছে। এদিকে হৃদয় ভাইয়ের আম্মা তো আয়াতুল কুরসি পড়া শুরু করেছেন, আর এই এত কিছু হচ্ছে, হৃদয় ভাই কিন্তু কিছু শোনেনও নাই, দেখেনও না। এই জিনিসটা শুধু ওনার মা এবং বাবা দেখছেন। হৃদয় ভাই তখন বলছেন যে এই তোমরা কি কও, কই কিছুই তো নাই, আমি তো কিছুই দেখি না, তো তোমরা কি দেখো? কই লোকজন তো নাই, দাঁড়াও আমি আগায় গিয়ে দেখি ওখানে আছে টাকা। তখন ওনার মা রেগে গিয়ে ওনাকে দিয়েছে এক থাপ্পড় দিয়ে বলতেছে, এই সব কাজে পাকনামি করতে হয়, দেখিস নাই ভালো আছিস, দ্রুত বাড়ি চল। তখন হৃদয় ভাই বুঝতে পারছেন যে ওইখানে আসলে এমন কিছু আছে যা উনি দেখতে পাচ্ছেন না, ওনার মা বাবা দেখতে পাচ্ছেন, আর যেটা ওনার মা বাবা দেখতে পাচ্ছেন সেটা ওনার দেখাটা উচিত হবে না, বিপদ হতে পারে। এই জন্যই ওনার মা রেগে গিয়েছেন। ওরা তো 3জনে দ্রুত বাড়িতে চলে আসছেন। আসার পর আলোচনা করছেন যে ওনারা কিভাবে এই জিনিসটা দেখলেন, কি দেখেছেন। হৃদয় ভাই আরো ভালো করে শুনলেন। তো হৃদয় ভাইয়ের মা বাবা দুজনে দেখেছেন কালো একটি অবয়ব প্রথমে ওই ডোবার পাড়ে বসেছিল, এরপর নিচে নেমে পানি থেকে কিছুটা তুলে খায়, সম্ভবত মাছ বা এই টাইপের কিছু হতে পারে, অন্ধকারে ওইভাবে বোঝা যায় না যে আসলে কি খাচ্ছিল। এরপর যখন হৃদয় ভাইয়ের বাবা ডাক দিয়েছেন, এই অবয়বটা পানির উপরে দৌড়াদৌড়ি শুরু করছেন। তখন হৃদয় ভাইয়ের মা দেখে আবার যখন কথা বলেছেন, এরপর নাকি ওই অবয়বটা দৌড়ে ওনাদের দিকে আসছিলেন। এটা দেখে ওনার মা ভয় পেয়েছেন, আর তখনই হৃদয় ভাইয়ের বাবা একটা বিড়ি ধরিয়েছে, উনি ওই সময় বিড়ি খেতেন আর কি। এরপর থেকে রাতের বেলা ওই ধোলার পাড়ে ওনারা যেতেন না, এমনকি ওনার বাবাও যেতেন না। ধান যদি কাটতেই হতো সন্ধ্যার আগেই সবকিছু নিয়ে আসতেন, আর যদি পানি থাকতো কখনো কখনো
সেক্ষেত্রে 2 দিনে কাজ করতেন, তবুও সন্ধ্যার পরে ওই দিকটাতে থাকতেন না। তো এটাই ছিল ঘটনা। তো এর পরের ঘটনাটা ওই ধোলার পাড়কে কেন্দ্র করেই, তবে এটা ছিল ওনার জন্মের আগে। ওনার আব্বা তখন বিয়ে করেছেন সপ্তাহখানেক হবে, সময়টা এখন থেকে প্রায় 30 বছরেরও আগের কথা বলছি আর কি। তো আগে গ্রামে সবাই যেটা মানতেন, এখনো বিভিন্ন জায়গায় মানে, সেটা হচ্ছে যে বিয়ের পর 40 দিন নতুন হাজবেন্ড ওয়াইফ খুব সাবধানে থাকতেন। এমন কোনো জায়গায় যেতেন না যে জায়গাগুলো ভুতুড়ে বা বদ্ধজল লাগতে পারে, ক্ষতি হতে পারে, এমন জায়গাগুলোতে যেতেন না। 40 দিন ওনারা এটা মেইনটেইন করতেন। ওনাদের তখন গরু ছিল। হৃদয় ভাইয়ের আব্বা ওই ধোলার পাড় থেকে ঘাস কেটে নিয়ে আসতেন গরুর জন্য। তো হৃদয় ভাইয়ের দাদা বারবার বলতেন যে দ্রুত বাড়ি আসবি। হৃদয় ভাইয়ের আব্বার নাম হচ্ছে সারোয়া, তো সারো বলে ডাকতেন আর কি সংক্ষেপে। তো বলতেন যে সারো দ্রুত বাড়ি আসবি, ভুলেও সন্ধ্যা করিস না, জায়গাটা ভালো না, খুব বিপদে পড়বি। এটা কিন্তু ওনার দাদা বলতেন। এদিকে ঘাসে কাটছেন, ঘাস কাটতে কাটতে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। তখন হৃদয় ভাইয়ের আব্বা উনি ভাবছেন, হাই হাই, বাবা যদি দেখে তো আমার খবর আছে, আমাকে তো দ্রুত যেতে বলছে। উনি তখন কি করেছেন, ঘাস কাটা বাদ দিয়ে দ্রুত যে ঘাসগুলো কাটা হয়েছে সেগুলো বস্তার মধ্যে ভরতে থাকে। আর তখনই ঘটে অদ্ভুত এবং ভয়ঙ্কর একটা ঘটনা। যখনই ওই বস্তার মধ্যে উনি ঘাসগুলো ভরছিলেন, উনি দেখেন বারবার একটি লিকলিকে চিকন হাত বস্তার ভেতর থেকে ঘাসগুলো ঠেলে বাইরে বের করে দিচ্ছে। ওনার আব্বা আবারও ঘাসগুলো বস্তায় ভরার চেষ্টা করছেন, ভরে দিচ্ছেন। ওই হাতটা কি করে, বস্তার ভেতর থেকে ঠেলে ঘাসগুলো বাইরে বের করে দেয়। একটা লিকলিকে চিকন হাত, লম্বা। এরপর দেখেন যে হাত একটা না, হাত 2টা। প্রথমে একটা ছিল, পরে দেখেন 2টা। এই 2টা হাত বস্তার বাইরে বের করে দিচ্ছে। ওনার আব্বা চিন্তা করেন, বুঝলাম না ঘটনা, 2টা হাত আছে তো এটা শরীর কই, বডি কই? উনি বস্তার ভিতরে ভালো করে উকি দিচ্ছেন। বস্তার ভিতরে উকি দিয়ে উনি দেখেন যে ভিতরে কিছুই নাই, শুধু যখনই ঘাসগুলো ব্যাগে ঢুকান, অর্থাৎ বস্তায় ঢুকান, তখন 2টো হাত দেখা যায়, ওই ঘাসগুলো বাইরে ফেলেছে। আজব একটা ব্যাপার। এরপরে দেখলেন যে এই হাত দুটোর আবার বড় বড় নখও আছে। শুরুর দিকে উনি এটা খেয়াল করেননি। উনি বুঝতে পারলেন এইবার এই শূন্য বস্তার ভেতর থেকে পুরো একটা বডি বের হয়ে আসতে পারে। কেবল তো হাত দেখিয়েছে। উনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ বিষয় না। উনি তখন কি করেছেন, সাথে সাথে বিড়ি ধরিয়েছেন। ওনার তো অনেক আগে থেকেই এই বিড়ি খাওয়ার বদভ্যাসটা ছিল। যখন বিড়ি ধরিয়েছেন তখন নাকি ওই বস্তার ভেতর থেকে হাতটা ভ্যানিশ হয়ে যায়। এরপর উনি যখন আবার ঘাস ঢুকিয়েছেন, এবার আর কোনো সমস্যা হয়নি। উনি বস্তার মধ্যে ঘাস ভরে ওই যে বস্তাটা, এইটা উনি পিঠে নিয়ে, মাথায় না পিঠে নিয়ে উনি বাড়ি চলে আসছিলেন। চিন্তা করছিলেন যে আবার যদি এটার মধ্যে হাত চলে আসে তাহলে ওর পিঠে আঘাত করতে পারে। একটু ভয় লাগছিল, কিন্তু আল্লাহর রহমতে সমস্যা হয়নি। উনি দ্রুত বাড়িতে চলে আসেন। এসে যখন দাদাকে ঘটনা বলছেন, তখন দাদা বেশ রাগারাগি করেন। উনি বলেন যে তোকে এত করে মানা করলাম, যা পরও কেন দেরি করলি? তোকে বারবার বললাম জায়গাটা ভালো না, নতুন বিয়ে করেছিস, বেশ কিছু নিয়ম কানুন মানতে হয়। এরপর দাদা হৃদয় ভাইয়ের বাবাকে, হৃদয় ভাইয়ের বড় ফুপুর স্বামী, যার নাম হচ্ছে কলমউদ্দিন, এই কলমউদ্দিন কবিরাজের কাছে নিয়ে যাবেন। টুকটাক কবিরাজি করতেন। উনি বললেন যে ওইটাতে একটা জিন ছিল, ওই সময় যেহেতু আজান চলছিল তাই কোনো কিছু করতে পারে নাই। ভেতর থেকে হাতটা দৃশ্যমান করে এই স্থারোর সময় নষ্ট করেছে, স্থারোয়ার আঙ্কেলের সময় নষ্ট করেছেন কি, যাতে আজানটা শেষ হয়। ওই সময় ও যদি এই আগুন না ধরাতো তাহলে ওর উপর আসর করতো। যাক, আল্লাহর রহমতে সমস্যা হয়নি। উনিও ঝাড়ফুঁক করে দেন, আল্লাহর রহমতে এটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। এবার আসেন আমরা চলে যাই তৃতীয় ঘটনায়। এই ঘটনাটি ঘটে ধোলার পাড় থেকে একটু সামনে গেলে এম সোলাইমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, ওটার পাশ দিয়ে একটি রাস্তা কবরস্থান পর্যন্ত গিয়েছে। তবে এই রাস্তাটির শুরু এখান থেকে ছিল না, এটা ছিল মসজিদের বর্তমান ওজুখানার উপর দিয়ে। তারপর রাস্তা বন্ধ করে মসজিদের কাজ করে, আর ওই যে সেন্টারটার কথা বললাম এটার পাশ দিয়ে নতুন রাস্তা হয়। তখন এই রাস্তাটিকে ঘিরে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো ছোট থেকেই নাকি ওনারা শুনে আসছেন এই রাস্তায় একটি মহিলা জিন থাকে। সে ওই মসজিদের ওখানে একটা গাছ আছে, একটা ছোট আম গাছ আছে,
ওনারা ওই গাছটাকে টরই বলে। এই ধরনের আম গাছে নাকি ছোট ছোট আম, মিষ্টি মিষ্টি হয় আমগুলো, আর ছোট ছোট আকৃতি, এটাকে ওনারা টরই বলে। তো সেই গাছে একটা মহিলা জিন থাকে। ওই মহিলা জিনটা নাকি মাঝে মাঝে ওই গাছ থেকে নেমে কবরস্থানের দিকে চলে যায়। তবে কারো সেভাবে ক্ষতি করেছে এমনটা শোনা না গেলেও হুট করে যদি কেউ তার সামনে পড়ে যায় তখন সে রেগে যায়, তখন টুকিটাকি ক্ষয়ক্ষতি হয়। আর তো এই হৃদয় ভাইয়ের এক কাকা, উনি নাম বলেন নাই সঙ্গত কারণে, তো উনি তার বন্ধুর সাথে মাঝে মাঝে রাতের বেলা গ্রুপ স্টাডির জন্য থাকতেন। কাকার বাড়ি থেকে তার বন্ধুর বাড়ি দূরে না, মাঝখানে অনলি 4-5টা বাড়ি আছে। দূর থেকে যদি চিৎকার দেওয়া যেত অপর পাশ থেকে অনায়াসেই আরেকজন শুনতে পেত। কিন্তু যদি একজন আরেকজনের বাড়িতে যায় তাহলে এই রাস্তা দিয়েই যেতে হবে। একদিন ওনার বাড়িতে কিছু কাজ থাকায় তিনি যেতে একটু দেরি করেন। গ্রুপ স্টাডি করার কথা ছিল রাত 11টা বেজে যায়। আর যেই রাত্রে গ্রুপ স্টাডি করার জন্য যেতেন সেই রাত্রে উনি আর বাড়িতে ফিরতেন না, ওই বন্ধুর বাসায় থাকতেন। তখন ওই কাকার মা বলেন যে আজ থাক, আজকে তো রাত হয়ে গেছে, আজকে যাওয়া লাগবে। ফিরেও বলেন যে না সমস্যা নাই, লাইট তো আছে হাতে, সমস্যা কি, চলে যেতে পারবো। আর গ্রামের লোকজনের মনের মধ্যে ভয় ডর কিন্তু কমই কাজ করে। তো কাকা চলতে লাগলেন। হঠাৎ করে উনি দেখেন একজন বৃদ্ধ মহিলা ওনার সামনে হাঁটছে। ওনার বন্ধুর বাড়ির কাছাকাছি আরেকটা বাড়ি আছে, ওই বাড়ির মালিকের নাম হচ্ছে আমির, আমির কাকার বাড়ি। তো সেখানে ওই আমির কাকা বাড়ির সামনের দিকে জবা ফুলের গাছ লাগিয়েছেন, অনেকগুলো গাছ হয়েছে আর কি সেখানে, সেই গাছটা অনেকটা ছড়ায় ছিটায় গেছে আর কি। তো গাছটা এমন ভাবে হয়েছে যে ওনার বাড়ির সীমানার দেয়ালের মতো হয়ে গেছে। তো ওইখানে আসার পর উনি দেখেন যে হঠাৎ করে ওই মহিলা জবা ফুল গাছের ঝোপে ঢুকে গেল। কাকা যখন সেখানে আসলেন তখন দেখলেন মহিলাটা উল্টা দিকে ফিরে দাঁড়িয়ে আছে, মানে আমির কাকার বাড়ির দিকে। ওটা চাচ্ছিল কাকা যেন চলে যায়। তো কাকা ভাবলেন যে কোনো বাড়ির মুরব্বী মহিলা হয়তো বা পথ ভুলে এদিকে ঢুকে পড়ছে, এখন কোন দিকে যাবে বুঝতে পারতেছে। তো কাকা বলছেন যে হ্যাঁ গো চাচি, কে আপনি, আপনার বাড়ি কোথায়, কোথায় যাবেন, কোনো সমস্যা কিছু লাগবে বলেন, বাড়ি চিনতে পারছেন না আমাকে বলেন, আমি দিয়ে আসি, আমি এলাকারই ছেলে, সব বাড়ি ঘর চিনি আমি। আর এই কিসের মধ্যে ঢুকে পড়ছেন আপনি, আপনি তো ডানে বাই কোথাও দিতে পারবেন না। এই চাচি, এই চাচি, কথা বলেন না কেন, এভাবে উনি ডাকছেন, বলছেন এই ধরনের কথা। একটা পর্যায়ে কাকা চিন্তা করলেন যে ইনি মনে হয় কানে কম শোনেন, বয়স্ক মানুষ, যার কারণে ওনার এই ধরনের কথাবার্তা শুনতে পাচ্ছেন না। উনি নিজেই ওই জবা গাছের ঝোপের মধ্যে কিছুটা ঢুকে ওই চাচির কাঁধে টাচ করেছেন, যে ও চাচি শুনতে পাচ্ছেন না। যখনই টাচ করেছেন মনে হলো উনি ঠান্ডা একটা শক খেলেন। ইলেকট্রিক শক যদি কেউ খায় যেভাবে শরীরটা কেঁপে ওঠে, ওনার কাছে মনে হলো ঠান্ডা কোনো কিছু দিয়ে ওনাকে শক দেওয়া হয়েছে, শরীরটা কেঁপে উঠেছে। তার শরীরটা এতটাই ঠান্ডা যে বরফ থেকেও যদি ঠান্ডা কিছু থেকে থাকে সেরকম কিছু। যখন এরকমটা হয়েছে তখন ওই মহিলাটা ওনার দিকে ঘুরে তাকান। তখন এই কাকা দেখেন খুবই ভয়ঙ্কর চেহারা, তার চুলগুলো কাঁচা পাকা এলোমেলো, দাঁতগুলো বেশ লম্বা, চিকন চিকন ধারালো, মুখে রক্ত। মুখে রক্ত বলতে ওই সময় দেখে যেরকমটা মনে হচ্ছিল যে বয়স্ক মহিলারা যদি একসাথে 3-4টা পান খায়, সেই পানের পিক গুলো যদি না ফেলে মুখ দিয়ে যেভাবে গড়িয়ে পড়ে ওই রকম কিছু। সেটা রক্ত হতে পারে, অন্য কিছু হতে পারে, তবে ওনার কাছে মনে হয়েছিল রক্ত। আর এনার চোখগুলো একদমই রক্তবর্ণ। এই মহিলাটা কি করেছে, তখন একটা শব্দ করেছে। এই শব্দটা হাসির শব্দও না, চিৎকারও না, শব্দটা এমন করেছে হে বলে এরকম একটা চিৎকার করেছে। এইটা অনেক সময় হয় কি, ওই যে সাইরেন বাজে যেভাবে ওই রকম, কিন্তু এটা ছিল খুবই ভয়ঙ্কর এবং কর্কশ একটা শব্দ, হে বলে এরকম একটা শব্দ করেছে। তখন কাকা তো ওরে আল্লাহ রে বলে দিয়েছেন, একদম এক দৌড়ে উনি ওনার বন্ধুর বাড়িতে চলে গেছেন, বন্ধুকে টাকাটা কি করছেন, তারপর বন্ধুর কাছে সব ঘটনা খুলে বলেন। এরপর বন্ধু আর বন্ধুর বড় ভাই এখানে গিয়ে আর কিছুই দেখতে পায় না। এই ঘটনার পর উনি সাধারণ ঝাড়ফুঁক করেছেন, কিছুদিন ভয় পেতেন, স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখতেন, আল্লাহর রহমতে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। একদিন হয় কি, ওনার এক চাচাতো বোন দুপুরবেলা, অনেক বৃষ্টি হচ্ছিল সেই সময়টাতে, উনি আম কুড়োতে বের হয়েছেন, বৃষ্টির তীব্রতা বেশি,
যার কারণে লোকজন ছিল না। তো উনি যখন কবরস্থানের কাছাকাছি আসেন তখন দূর থেকে দেখেন এই সেম বিবরণের একজন মহিলা একটি কবরের উপরে বসে আছে, হ্যাঁ দূর থেকে হাতের ইশারায় কাছে ডাকছে। তখন উনি তো খুব ভয় পেয়েছেন, এক দৌড়ে বাড়িতে চলে গেছেন। এটা কিন্তু দুপুরবেলা হয়েছে, বৃষ্টির সময়। শোনা যায় এখনো গভীর যাচ্ছে মাঝে মাঝে কেউ কেউ ওই অবয়বটাকে দেখতে পায়, যা এখনো চলমান রয়েছে। ঘটনাটা এ পর্যন্তই। এরপরে চলে যাব অন্য একটা ঘটনায়। হৃদয় ভাই যেটা পাঠিয়েছেন, এখন পর্যন্ত 3টা বললাম, টোটাল 7টা ঘটনা আছে আর কি, ছোট ছোট। এবারের ঘটনাটা একটা ফসলের মাঠকে কেন্দ্র করে। ওনাদের এলাকায় ফসলের বিশাল একটা মাঠ রয়েছে, তো ওইটাকে ওনারা স্থানীয় ভাষায় কোরালি বলে থাকেন। আর ওই ফসলের মাঠের শেষে রয়েছে একটা বিল, ওটাকে কোরালি বিলও বলেন। কোরালি বিলের পূর্ব পাশে সেখানে আগে একটা জায়গা ছিল, আয়তনে 2% মতো হবে, বেশ উঁচু, মানে একটা ঢিবি। আর ঢিবি মাটি থেকে 5 থেকে 6 ফুট উঁচু হবে। আর মাঝখানটার একদম মাঝখানটা যেটা ওই ঢিবির, এটা আরেকটু উঁচু, 7-8 ফিট উচ্চতা হবে। ওখানে অনেক গাছপালা জন্মে থাকে, কিছু কিছু গাছ একটু বড় আছে। ওখানে যে মানুষজন যায় না বিষয়টা এরকম না। মাঠে কাজ করার পর কৃষকরা ক্লান্ত হয়ে যাওয়ার পর ওখানে গিয়ে বিশ্রাম করেন, সবাই মিলে বসে দুপুরের খাবারও খান। আবার বৃষ্টির সিজনে যখন পানি থাকে তখন কেউ কেউ ওখানে ছাগল বেঁধে রাখেন ঘাস খাওয়ানোর জন্য। এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, অনেক মানুষ সেখানে নাকি ভয় পেয়েছে, অনেকে একা একা ওখানে গিয়েছে, ভুতুরে থাপ্পড় খেয়েছে। পানির সিজনে নাকি ধরে পানিতেও চুবিয়েছে, কিন্তু কে চুবিয়েছে এটা ভালো করে বোঝা যায় না। একদিন হয় কি, হৃদয় ভাইয়ের আব্বা উনি বিলে মাছ ধরার জন্য জাল রেখে এসেছেন, বিলে জাল ফেলে এসেছেন, সকালে তুলবে। এটা ছিল কারেন্ট জাল। ওনার আব্বা ঘড়ির সময়টা ওইভাবে বুঝতে পারেন নাই যে কয়টা বাজে। সেদিন রাত্রে বেশ জ্যোৎস্না ছিল, চাঁদনি রাতই বলতে হবে। ওনার আব্বা তো বুঝতে পারেন নাই ঘড়ির সময়টা কয়টা বাজে, উনি ভেবেছেন যে সকাল হয়ে গেছে, খুবই জ্যোৎস্না রাত। তো ওনার আব্বা চলে গিয়েছেন বিল, গিয়ে দেখেন মাছ কম উঠেছে। তো উনি জাল উঠিয়ে বাড়িতে চলে আসছেন, মানে আসতেছেন আর কি। জাল নিয়ে আসার সময় ওনার আব্বা দেখেন ওনার এক ভাবি ধান ক্ষেতের মাঝে যে রাস্তা থাকে, যে আমরা আইল বলি সেটা আর কি, ওখানে বসে ওনার আব্বাকে হাতের ইশারা দিয়ে ডাকছে। ওই আইলটা আবার ওই টিলার কাছাকাছি ছিল। উনি হাতের ইশারা দিয়ে ডাকছেন, এরপরে নাম ধরে ডাকছে, দেশ থারো, এদিকে আয়, কি মাছ ধরলি দেখায় যা। ওনার আব্বা অর্থাৎ হৃদয়ের আব্বা ভাবছেন যে কি ব্যাপার, ঘটনাটা কি। এই ভাবি তো পর্দা করেন, উনি তো খুব দরকার ছাড়া কোনো পুরুষ মানুষের সামনে যান না। উনি এইখানে বসে আছেন এইভাবে কোন ধরনের পর্দা ছাড়া, এটা তো কখনো হয়নি। ঘটনাটা এখানে তো তার বসে থাকার কথা না, তবে টিলার দিকে। হৃদয় ভাইয়ের আব্বা কিন্তু বুঝতে পারলেন যে এটা তার ভাবি না। তখনই উনি বিড়ি ধরিয়েছেন, যেটা পূর্বেও করতেন। এই ধরনের ভয়ের ঘটনা যখনই উনি ফেস করেছেন সাথে সাথে বিড়ি ধরাতেন। যখন বিড়ি ধরিয়েছেন তখন ওই মহিলাটা খুব বিশ্রী কণ্ঠে গালি দিয়ে বলে, হে ছাড়ো, বিড়ি খাস কেন, বিড়ি ফালায় এদিকে আয়, আর জালটা রেখে মাছের পাতিল নিয়ে আয়, কি মাছ পাইলি দেখায় যা। তখন হৃদয় ভাইয়ের আব্বা বুঝতে পারেন এই যে জালের সাথে লোহা রয়েছে নিচের দিকে, জালের সাথে কিন্তু লোহা জাতীয় জিনিস থাকে বা শক্ত মাটির জিনিস থাকে, যার কারণে জালটা কিন্তু পানির নিচে ডুবে থাকে নিচের অংশ। ওই লোহা যেহেতু রয়েছে আর তার হাতে আগুন রয়েছে, এই কারণে ওই জিনিসটা কাছে আসতে পারছে। ওনার আব্বা আর কোনো কথা না বলে দ্রুত বাড়ির দিকে হেঁটে চলে যায়। গিয়ে হৃদয় ভাইয়ের আম্মাকে ডেকে জিজ্ঞেস করেন যে কয়টা বাজে। তখন মোবাইলে দেখা যায় রাত 3:45 বাজে। তখন হৃদয় ভাইয়ের আব্বা বুঝতে পারছেন যে ভুলটা উনি কি করছেন। উনি তো বুঝতে পারেন নাই যে আসলে এখন এত রাত, উনি ভোর হয়ে গেছে এটা চিন্তা করে ঘর থেকে বেরোয় গেছেন। এরপর থেকে হৃদয় ভাইয়ের আম্মা একটা কাজ করতেন, যাতে করে হৃদয় ভাইয়ের আব্বা ভুল করে এত রাত্রে বাড়ি থেকে বাইরে বের হতে না পারেন। রাতের বেলা গেটের তালা মেরে চাবিটা হৃদয় ভাইয়ের মায়ের কাছেই রাখতেন, যাতে এভাবে ভুল হয়ে বের হতে না পান। বের যদি হতেই হয়
হৃদয় ভাইয়ের মা ঘড়ির সময় দেখে উঠে তারপরে গেট খুলে দেবেন। এই টিলার আর একটা ঘটনা বলি। ওনাদের জমি ভাগাভাগি হবার পর ওনার ফুপুরা তাদের অংশের কিছু জমি বিক্রি করে দেন। হৃদয় ভাইয়ের মামারা সেখান থেকে একটি বড় জমি কিনে রেখে দেন। এই জমিটা আবার হৃদয় ভাইয়ের আব্বা চাষ করতেন বর্গা হিসেবে। হৃদয় ভাইয়ের নানা ছোটবেলা থেকেই তার বাবার সাথে কৃষিকাজ করতেন। আসলে জমি জমার প্রতি তাদের একটা অন্য ধরনের আবেগ কাজ করত। এই নানার আবার ডায়াবেটিস, তিনি সকালবেলা হাঁটাহাঁটি করতেন। সকালে হেঁটে হৃদয় ভাইয়ের যে গ্রাম সেই গ্রামের দিকে আসতেন ফজরের পরে, আবার জমি জমা দেখে নাস্তা করে হৃদয় ভাইয়ের বাসায় নাস্তা করে আবার একটু রেস্ট নিয়ে হাঁটতে হাঁটতে আবার চলে যেতেন আর কি। তো এটা উনি সবসময় করতেন। তো একদিন উনি আসলেন ফজরের পর পর, পথে ওনার পরিচিত এক লোকের সাথে দেখা হয়। তিনি জোর করে নানাকে রিক্সায় করে অনেকটা পথ এগিয়ে দেন। নানা বারবার বলে, আরে আমার তো ডায়াবেটিস, আমাকে তো হাঁটা লাগে। তখন বলে, ধুর মিয়া, সমস্যা কি, একদিন হয়তো কমই হাসলাম, প্রতিদিন তো হাঁটুই, একদিন কম হাঁটার সমস্যা না, রিক্সায় যেহেতু আমি আছি গল্প করতে করতে চলো যাই একটু সামনে। এরপর একটা জায়গায় এসে নানাকে নামিয়ে দেন। নানা হাঁটা শুরু করেছেন, জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, আইল দিয়ে অন্যান্য জমির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আর ওনার যে জমিটা যেখানে আছে আর কি, ওই যে মামারা যে জমিটা কিনেছিলেন আর কি, সেই জমির দিকে যাচ্ছেন। হঠাৎ করে পেছন দিকে একটা শব্দ শুনতে পান, মনে হচ্ছে কেউ পিছনে হাঁটছে। পিছনে ফিরে দেখেন যে একজন মহিলা, বোরকা পরা, চেহারা দেখা যাচ্ছে না, হাঁটছে, মাথা নিচু করে হাঁটছে। নানা তখন বলতে লাগলেন যে, ও মা, আপনার বাড়ি কোথায়, কোথায় যাবেন? মহিলাটা আঙ্গুল দিয়ে সামনের দিকে ইশারা দিয়ে দেখালেন আর কি। নানা ভাবছেন যে সামনে তো সরকার চর নামে একটা গ্রাম রয়েছে, ওইখানে যাবে, হয়তোবা সেও নানার মতো জমি দেখতে আসে। তখন নানা বললেন যে, আমার বাড়ি তো তরোয়া, আমি এখানে মেয়ের বাড়িতে আসছি, জমি রাখছি একটা, এটা দেখতে আসি মাঝে মাঝে, ডায়াবেটিসের মানুষ তো হাঁটতে হয়। তো ও মা, আপনার বাড়ি কোনটা, কথা বলেন না কেন? হঠাৎ করে দেখেন এই জিনিসটা ভ্যানিশ হয়ে গেল। নানা থ মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, উনি বুঝতে পারছেন না কিছু ঘটনাটা, এই মহিলাটা কোথায় গেল হঠাৎ করে, এত দ্রুত কেউ চলে যেতে পারে না। তখন একটা লোক নানাকে হালকা করে ধাক্কা দেয়। অনেক সময় আমরা যদি একদম চুপচাপ দাঁড়িয়ে থাকি, কেউ যদি হাতে টাচ করে বা কাঁধে টাচ করে হালকা ধাক্কা দেয়, ওরকম ধাক্কা একজন দিল। ওই লোকটা ধাক্কা দিয়ে বলে, দেও ভাই, কে আপনি, এই টিলার কাছে কি করেন? ওই ঢিবিটাকে ওনারা টিলা বলে আর কি। আপনাকে দেখলাম বারবার এখানে ঘুরতেছেন, বিড়বিড় করে কি কি যেন বলতেছেন, এলোমেলো ভাবে ঘোরাফেরা করতেছেন, ঘটনা কি? নানা যে এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, এটা কিন্তু নানা সেন্সার নেই। নানা তখন সব ঘটনা খুলে বলেন ওই লোকটাকে। লোকটা বলে যে, ভাই, আপনার তো বয়স হয়েছে, ডায়াবেটিসের মানুষ, হয়তো মনের ভুল টুল করছেন, মেয়ের বাড়ি যেতে পারবেন নাকি এগিয়ে দেবো? নানা বলে যে, না না, পারবো, কোনো সমস্যা নেই। তো নানা হাঁটছেন আর ভাবছেন, এত নিখুঁত জিনিস মনের ভুল কিভাবে হলো, এটা উনি ভাবছেন আর হাঁটছেন। একটু পর নানা লক্ষ্য করলেন, তিনি যে রাস্তা দিয়ে আসছেন সেখানে 4টা করে পায়ের ছাপ, অর্থাৎ ওনার যেই পা, এই পায়ের ছাপ তো রয়েছেই, উনি তো পায়ে স্যান্ডেল পরা ছিলেন, সেটার একটা ছাপ, কিন্তু এছাড়া আরো 2টো পায়ের ছাপ রয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর। পায়ে যে স্যান্ডেল ছিল না এটা স্পষ্ট, কেননা পায়ের মূল ছাপটা রয়েছে মাটিতে, তবে সেই পায়ের যেই পাতা, এই পাতাটা কিন্তু উল্টো, অর্থাৎ উল্টো ছাপ। আমরা শুনেছি যে জিন ভূতদের পা উল্টো হয়, বিশেষ করে যারা মহিলার জিন, এদের পা নাকি উল্টো হয়, সবার না, তবে এরকম আছে, এটা সত্য। তখন নানা বুঝতে পারেন যে, আরে, উনি তো কোনো পেতনির খপ্পরে পড়ছিলেন, এর পা তো উল্টা। উনি যেটাকে দেখেছেন এটা মোটেও কোনো স্বাভাবিক মহিলা ছিল না। নানাই পায়ের ছাপ দেখে তো মারাত্মক ভয় পেয়ে যান। দ্রুত উনি এই হৃদয় ভাইয়ের মায়ের বাড়িতে, অর্থাৎ হৃদয় ভাইদের যে বাসা, সেখানে চলে আসেন। এসে হৃদয় ভাইয়ের মাকে বলেন যে, এই তো ঘটনা। তখন হৃদয় ভাইয়ের মা বলেন যে, আরে, এই জায়গাটা ভালো না, আপনি এই দিকে একা গেছেন কেন? আপনি বাড়িতে আসতেন, আমরা আপনাকে জমির কাছে নিয়ে যেতাম। তখন হৃদয় ভাই নানা বলছেন, আরে গেছি তো আগেও তো কয়েকবার গেছি ওইদিকে, কিন্তু এরকম পথ ভুল হয়ে যে ওইদিকে যাবো আমি তো এটা বুঝতে পারিনি। আমি তো এইখানে আসাটা নতুন কিছু না, আগেও তো আসছি, কিন্তু এইরকমটা কেন হলো এটা তো বুঝতে পারলাম না। হৃদয় ভাইয়ের মা বললেন যে, এই হৃদয়ের আব্বাও তো কিছুদিন আগে এখানে ভয় পাইছে। তো এরপর নানা কখনো আর একা ওখানে জমি দেখতে যান নাই। ওই জমি দেখতে আসার যে প্রবলতাটা, এটাও ওনার কমে যায়।
উনি আসছেন, একা যান নাই, কখনো হৃদয় ভাই, কখনো হৃদয় ভাইয়ের আব্বা, কখনো হৃদয় ভাইয়ের আম্মা, ওনারা নিয়ে গেছেন সাথে। এখন কথা হলো, নানাকে ওই জিনিসটা কেন আক্রমণ করতে পারলো না? কিছু যদি নাই করবে, সকালবেলা অর্থাৎ দিনের বেলাতে ওই জিনিসটা পিছু করে এই টিলার দিকে কেন নিয়ে আসছিল? আসলে নানা অনেক ধার্মিক মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আর ওনার একটা ভালো গুণ ছিল, উনি সবসময় প্রচুর জিকির করতেন। যখন একা থাকতেন সবসময় জিকির করার চেষ্টা করতেন। 2021 সালের কোরবানি ঈদের 3য় দিন উনি ব্রেন স্ট্রোক করে খুব অসুস্থ অবস্থায় চলে যান। মৃত্যুর সময় সবাই দেখেছেন যে ওনার সব শরীর দুর্বল হয়ে গেছে, নড়াচড়া করতে পারছেন না উনি, কিন্তু ওনার জিহ্বা তখনও নড়ছে, শব্দ হচ্ছে। পুরোপুরি জান বা রূহ কবজ হওয়ার আগ পর্যন্ত ওনার জিহ্বাটা নড়ছিল, এবং পাশে যারা ছিলেন ওনারা যদি ওনার মাথার কাছে কান নিয়ে আসতেন, স্পষ্টভাবে ওনারা শুনতে পেতেন যে উনি জিকির করছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এরকম জিকির করছেন। এরকম জিকির করতে করতেই আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দাকে আল্লাহর কাছে নিয়ে যান। হৃদয় ভাই তার নানার জন্য দোয়া চেয়েছেন। প্রিয় লিসেনার্স, আসলে এই ধরনের মৃত্যু এটা খুব সৌভাগ্যের ব্যাপার, যে যে মানুষটা সারা জীবন স্রষ্টার ইবাদত বন্দেগী করেছে, স্রষ্টার প্রিয় পাত্র হয়েছে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করিয়েছেন। আর ঈমানের সাথে মৃত্যুবরণ করার কিছু আলামত, তার মধ্যে এইটা। অনেক সময় অনেক অপমানজনক মৃত্যু আমরা দেখতে পাই। এমন হালতে মৃত্যু হয়েছে মানুষকে আসলে বলাই যায় না এইভাবে কেউ মারা গেছে। এমন একটা অপকর্ম করতে গিয়ে ওই হালতে মারা গেছে, তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, পরিবার পরিজন কেউ মানুষকে বলতেও পারে না যে উনি কি করতে গিয়ে মারা গিয়েছিলেন। আবার এমন হালতে মৃত্যু হয়, মানুষ গর্ব করে বলে যে আমার অমুক আত্মীয় এইভাবে মারা গেছেন। আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কিভাবে হবে, তবে এতটুকুই আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সাথে এই পৃথিবী থেকে তার প্রিয় বান্দা করে নিয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। নানার জন্য আমাদের তরফ থেকে রইল, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন।